রাশেদদা, ও রাশেদদা, আমার কেমন যেন ডর লাগতেছে। এই বাঁশবাগানটা পার হইতে আমার চিরকালই ভয় লাগে। শুনেছি বাঁশবাগানের আশেপাশে নাকি আজকাল ভূত সবাইকে ডর দেখাচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই শামসু, আমি তো আছি। জোরে জোরে পা চালাও, তাড়াতাড়ি এই বাঁশবাগানটা পার হয়ে চলে যাই। জোরে জোরে পা চালাও। মদনপুর গ্রাম। গত 1 মাসে গ্রাম থেকে পর পর 2 জন বাচ্চা নিখোঁজ হয়েছে। এই অন্ধকারের মধ্যেই রাতের আড্ডায় যোগ দিতে বাড়ি থেকে বেরিয়েছে শামসু আর রাশেদ। হঠাৎ একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বইতে শুরু করে। চারদিক নিস্তব্ধ, ঠান্ডা হাওয়া। হঠাৎ করেই তারা একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। ও বাবা, আমার ভয় করছে বাবা, আমাকে মেরো না বাবা। রাশেদ ভাই, শুনলা? কে যেন কান্তাছে। এটা তো করিমের পোলা রিফাতের গলা। সে তো গত মাসে হারাইছে। তোর কি কস তুই? এটা হাওয়ার শব্দ। চল এখান থেকে তাড়াতাড়ি। রাশেদ কাকা, আমার দিকে তাকাবেন না? আমাকে নিয়ে যাও রাশেদ কাকা। দেখো, আমি মরে গিয়ে কঙ্কাল হয়ে গেছি। আমাকে নিয়ে যাও রাশেদ কাকা। ওরে বাপরে, এটা রিফাতের ভূত। পালাও রাশেদ ভাই। কে? রিফাত? তুমি? আমি তো কইছিলাম এই গায়ে অভিশাপ লাগছে। রাশেদ ভাই, চলো পালাই এখান থেকে। শামসু, চল এখান থেকে, জলদি চল। গ্রামের এক প্রান্তে জামালের ভাঙা ঘর। তার স্ত্রী ময়না কিছুদিন থেকে নিখোঁজ। তার অনাথ পালিত ছেলে জয় বিছানায় বসে কাঁদছে। জামালি অনাথ শিশুটিকে একদম সহ্যই করত না। জয়ের মা নিখোঁজ হওয়ায় সে দিন রাত শুধু কাঁদছে। তুই আবার ঘ্যান ঘ্যান করা শুরু করলি, বাঁদর কোথাকার। বাবা, ও বাবা, মা কবে আসবে বাবা? আমার তো বড্ড খিদে পেয়েছে বাবা, কাল থেকে কিছু খাইনি বাবা। মা তো আমাকে কখনোই না খাইয়ে রাখতো না বাবা। মা কি আমাকে ভুলে গেছে বাবা? তোর মা আর কখনোই ফিরবে না। তোর মা মরে গেছে, আর তুইও না খাইয়ে মরবি। থাক, যত পারিস কান্না কর। এই আপদটাকে ঘরে নিয়ে যত বিপদ হইল আমার। জয়, ও জয়, দরজাটা খোল বাবা। দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। দিদা, ও দিদা, বাবা আমাকে আবার ঘরে আটকে রেখে গেছে দিদা। আমার খুব ভয় লাগতেছে দিদা। আহারে সোনার টুকরো ছেলেটা আমার না খাইয়া শুকাইয়া গেছে। নে বাবা, এখানে কয়টা মাছ দিয়ে ভাত নিয়ে আইছি, নে খেয়ে নে তাড়াতাড়ি। দিদা, ও দিদা, মা কেন আসছে না দিদা? ভূতরা কি খুব পচা দিদা? এমন কথা কইতে হয় না বাবা। রাতে কেউ তোর নাম ধরে ডাকলে সাড়া দিবি না, কোনো কথা বলবি না, চুপ করে থাকবি। আমি যাই, তোর বাবা আবার আমাকে এখানে দেখলে অনেক বকা দিবে। রাতের সেই বন্ধ দোকানের আড্ডার আসরটা, সেখানে বসে আছে রাশেদ, শামসু, সন্তান হারানো মৃত প্রায় কাশেমদা, আরও আছে রতন। এত বড় বড় কথা কইও না গো রাসেলদা। কালকে রাতের কথা কি ভুলে গেছো তুমি? কিভাবে রিফাতের ভূত আমাদের ভয় দেখিয়েছিল। ভয় আমিও পাইছিলাম, আবার এটাও মনে হচ্ছে যে কেউ মনে হয় আমাদের ভয় দেখাইছিল। ভূত বলতে কিছু হয় না। তুই চুপ কর রশিদ, মূর্খ। কেউ কারো গলা নিয়ে কিভাবে কথা বলে? গত রাতে রহিমের বাসায় তার বউয়ের গলা নিয়ে কি যেন ডাকছিল, কিন্তু তার বউ তো 1 বছর হইছে মারা গেছে। 1-1.5 মাস ধইরা গ্রাম থেকে বাচ্চারাও নিখোঁজ হইতাছে। চল চল, আর দেরি না কইরা সবাই যার যার বাসায় চলে যাও। বেশি রাত এখানে থাকা যাইবে না। চলেন চাচা, আমি আপনাদের বাসা পর্যন্ত আগায় দিয়ে আসি। সেদিন রাতে জয় ঘুমাচ্ছিল। হঠাৎই সে তার মায়ের গলার কণ্ঠ শুনতে পায়। জয়, ও জয়, আমার কাছে আয় বাবা। মা, তুমি এসেছো মা? আমি তো বাইরে দাঁড়িয়ে আছি, দরজাটা খুলে আমার কাছে আয় বাবা। তোর জন্য আমার অনেক কষ্ট হচ্ছিল, আমি তোর পছন্দের খাবার নিয়ে এসেছি। তুমি কি সত্যি আমার মা? দিদা যে বলল
ভূত নাকি তোমার গলা করে আমায় ডাকবে। কিন্তু মা, বাবা তো আমাকে শিকল লাগিয়ে চলে গেছে মা। আমি তো শিকল খুলতে পারবো না মা। শিকল খোলা আছে বাবা, তুই একটু শিকল খুলে আমার কাছে আয়। আয় বাবা, আমি তোর জন্য বাইরে দাঁড়িয়ে আছি। তোর বড্ড খিদে পেয়েছে না? আয়, আয় আমার কাছে আয়। বাবা, তুমি এখানে বাবা? এই কাকাগুলো আমাকে ধরে নিয়ে এসেছে বাবা। এদের তুমি বকা দাও বাবা, আমাকে তুমি বাঁচাও বাবা। এদের বকা দিব আমি? হ্যাঁ, আমি তো তোকে ধরে নিয়ে এসেছি এখানে, আপদ কোথাকার। তুমিও আমাকে ভালোবাসো না বাবা? তুমিও তো পচা। আমি আর ভালোবাসবো তোকে? তুই আপত্তার জন্যই আমার কত কিছু সইতে হয়। তোকে যে ভালোবাসে তোর মা, তুই জানিস তার জন্য আমার কত বড় লোকসান হতে যাচ্ছিল। সে আমার সব রাজ জেনে গেছিল। তাই আমি সেদিন কি করেছিলাম জানিস তুই? তাইলে শোন। বলি কি, এত রাতে সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? ঘরে যে একদানা চাল নাই, সেদিকে কি খেয়াল আছে? ছেলেটা না খেয়ে শুধু কাঁদছে। আমার তো খেয়াল রাখার সময় নাই। চাল নাই তো কি হয়েছে, তুই গিয়ে জোগাড় কর। সারাদিন তো মানুষের বাসায় কাজ করিস, আর 2 মুঠো চাল ভিক্ষা করতে পারিস না? ভিক্ষা করব? আমি কি ফকির নাকি? সারা দিন হাড় ভাঙা খাটুনি করে সংসার চালাই। নিজে তো চলেছিস ও জুয়া খেলতে। জুয়া খেলে তো ঘরের সব কিছু খেয়েছিস, এবার কি ঘরের চালটিও বেচে খাবি? তুই বেশি বকবক করিস না। আজ আমার কপাল খুলবে, আজ আমি বড় হাত মারবো, দেখিস আজ আমার ভাগ্য খুলবে। এসব মানুষের কখনো ভাগ্য খুলে না, কখনো উন্নতি করতে পারে না। বাচ্চা ছেলেটার দিকে তো তাকে মায়া কর। মায়া করব? এই অনাথ ছেলেটাকে কি আমি নিয়ে আসতে বলছি তোকে? নিজের তো আর সন্তান হলো না, বাঁজা মেয়ে কোথাকার। এই অনাথকে নিয়ে এসে আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস। ওর খরচ চালাইতেই তো আমাকে প্রতিদিন জুয়া খেলতে হয়। মা, বাবা আমাকে বকছে কেন? আমি তো বলি নাই যে আমার খিদে পেয়েছে। আমার কোনো খিদে পায় নাই তো মা। তোর বাবা তোকে বকছে না বাবা। এ জামাল, আজ তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। ছেলেটার সামনে এসব কি বলছিস? ওর কি কষ্ট হয় না? হোক, তাতে আমার কি? আমি চললাম। ঘরের দরজা লাগাইয়া ঘুমাইস, আমার জন্য দরজা খোলা রাখার দরকার নেই। আমি আসলে দরজা ধাক্কা দিব। কত রাত হয়ে গেল, কিন্তু তোর বাবার আসার এখনো কোনো নামই নেই। এই মানুষটা একদম আমাদের দুঃখ বুঝতে চেষ্টা করে না। কিরে জামাল, যা ছিল সব তো তুই হারলি। আর কি বাকি রইছে তোর হারার? গত মাসেই তো বউয়ের কানের দুলগুলো বেচ্চা খাইলি, এইবার কি বেচবি? জামাল ভাই, তোমার আর খেলা লাগতো না, তুমি বাড়ি যাও। সব টাকাই তো হাল্লা, বাসায় গিয়া ভাবি তোমারে কি করে সেইটাই আগে দেখো। জসিম, তুই আমারে তোর ভাবির ভয় দেখাবি না। আরে আমি চাইলেই মিনিটের মধ্যে খাতম করে দিতে পারি। আমি তো ভাবতেছি অন্য কিছু। আর কতই জুয়া খেলা সব কিছু হারাইব। এবার অন্য কিছু করতে চাচ্ছি। কি ভাবতেছিস আমাদেরও বল। চল 3 জন মিলে গ্রামের বাচ্চাদের বেচি দিই। আমি শুনেছি জমিদার মশাই অন্য গ্রামে বাচ্চাদের নিয়ে এই ব্যবসা করতেছে। চল চল, আমরাও তার সাথে কথা বলে এই কাজ করা শুরু করি। কি বলিস তুই? এসব করলে কেউ যদি জানতে পারে তাহলে আমাদের মেরে ফেলবে। তুই একবার চিন্তা করেছিস পরিণাম কি হইতে পারে? আরে কিছুই হবে না, তোরা শুধু হাঁ বল। জমিদার আমাদের কিছুই হইতে দিবে না। এখন বুঝি তোমার বাসায় ফেরার সময় হইল? কবে ছাড়বি তুই এই জুয়া খেলা? আমার আর রোজ তোর সাথে বকবক করতে ভালো লাগছে না। তোকে কে বলেছে আমার জন্য জেগে থাকতে? তুই ঘুমাইতে পারিস না? আর তোকে আমি বলিনি যে তুই রোজ আমার সাথে বকবক কর? এখন আমার মাথা খাইস না, যা ঘুমিয়ে পড়। রিনা, ও রিনা, তাড়াতাড়ি আয়, দেখে যা কি এনেছি তোর জন্য।
কই গেলি? হায় হায়। কি হয়েছে? এইভাবে ডাকছো কেন? টাকা, এত টাকা কই পাইলা? জমিদার বাসায় একটা কাজ পেয়েছি, কিছুদিন ধরে করছিলাম। আজকে আমার পাওনা দিয়ে দিয়েছে জমিদার মশাই। মিথ্যে কথা বলবি না জামাল, বল এত টাকা তুই কই পেয়েছিস? কই, তুই তো আমাকে কাজের বিষয়ে কিছু বলিসনি। মিথ্যে কেন বলছিস? চুরি করেছিস না ডাকাতি করেছিস? এত টাকা কই পাইলি? চুরি করব কেন? তুই কি আমাকে বিশ্বাস করিস না নাকি? আমি জমিদার বাসায় কাজ করেছি, সেই পাওনা আমাকে দিয়েছে। তাই বলে এত টাকা? আর তোর গা থেকে কিসের গন্ধ আসছে? কেমন যেন ওষুধের গন্ধ মনে হচ্ছে। কি করেছিস বল জামাল? আসলেই তুই বড্ড বকবক করিস, তোর সাথে আমি এত বকবক করতে পারবো না। টাকা দিয়েছি, যা, এই টাকা দিয়ে তোর আর জয়ের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আয়। চিন্তা করিস না, আর কোনো অভাব থাকবে না আমাদের। যা যা, তুই যা, আমার বড্ড ঘুম পেয়েছে, সারা রাত কাজ করেছি, আমাকে এখন একটু ঘুমাইতে দে। যা তুই। ওরে কি সর্বনাশ হইল রে! শামসুর ভাতিজাটা কোথায় হারাইয়া গেল রে? গত 2 দিন ধইরা তারে পাওয়া যাচ্ছে না, না জানি কই আছে। জানি না আমার ভাতিজাটা কই গেল। তার বাপ মা আমার কাছে তারে রাইখা গেছে, যাতে আমি দেখে শুনে রাখতে পারি। কি হইয়া গেল? কি জবাব দিমু আমি তার বাপ মারে? শামসু ভাইয়ের ভাতিজা নিখোঁজ? গ্রামের এসব কি হচ্ছে কয়দিন থেকে? কিছুদিন আগে রহিম কাকার ছেলে নিখোঁজ হয়েছিল, আজ আবার শামসু ভাতিজা নিখোঁজ। তার উপর জামাল ফিরতে দেরি করে রাতে। যেদিন তার গা থেকে ওষুধের পচা গন্ধ পেয়েছিলাম, আজ রাতে আমাকে দেখতে হবে সে রাতে কোথায় যায় আর কি করে। জয়, তুই ঘুমিয়ে যা বাবা, আমি আজ তোর বাবার পিছু নেব। আমি দেখতে চাই সে রোজ রাতে কোথায় যায় আর কি এমন কাজ করে। তোকে কেউ ডাকলে সাড়া দিবি না, কেউ দরজা খুলতে বললে দরজা খুলবি না, চুপচাপ ঘুমিয়ে থাকবি। ওরে আল্লাহ, এত রাতে জামালি ভূতের বাড়িতে কি করছে? ভিতরে কি জমিদারের মাল রয়েছে? না, ভয় পেলে হবে না, আমাকে দেখতে হবে জামাল এই বাসাতে কি করতে এসেছে। জামাল, ডাক্তারবাবুরে তো ফোন দিছিলাম, সে তো বলল আজ রাইতে আইব, কিন্তু সে তো এখন আসছে না। সে আসলে আমাদের কাটাকাটি শুরু করতে হবে। এই ভাতিজাটা ভালোই দেখতে, এর জন্য আমরা হয়তো ভালো মানের টাকা পাবো। চুপ কর তো, আস্তে কথা বল। কেউ শুনে ফেললে অনেক বড় বিপদ হয়ে যাবে, আমাদের অনেক সাবধানে কাজ করতে হবে। বোকা গ্রামবাসী তো ভাবছে তাদের সন্তানদের ভূতে তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরাই যে তাদের ভূত, সে যে ভয় দেখাচ্ছি সেটা তারা টেরই পাচ্ছে না। আর বাচ্চাগুলারে তুলে নিয়ে এসে তার টুকরো টুকরো করছি, সেটা তারা টের পাচ্ছে না। জামাল, এটা আমি কি দেখছি? তুই একটা নরপিশাচ হয়ে গেলি কবে? আরে রিনা, তুই এখানে এই জঙ্গলের মধ্যে? তাহলে তুই আমার পিছু নিয়েছিস? তাহলে তোরাই এই বাচ্চাগুলোরে নিয়ে এসে তাদের টুকরো টুকরো করে বিলীন করে দিচ্ছিস, গ্রামবাসীদের এভাবে ভয় দেখাচ্ছিস। আমি কালকেই তোদের নামে পঞ্চায়েত ডাকবো, গ্রামবাসীদের সব জানিয়ে দিব। আরে না 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 না, শোন আমার কথা। কিচ্ছু বলবো না মানে? তোরা এইভাবে অনৈতিক কাজ করবি আর আমি এর প্রতিবাদ করব না? জামাল, আমাকে কেন মেরে ফেললি? আমার জয়কে কে দেখে রাখবে? জয়ের আমি ছাড়া তো কেউ নেই। জামাল, তুই এটা কি করলি? তুই নিজের বউকেই মেরে ফেললি। এখন কি হবে? সমস্যা তো আরো বেড়ে গেল।
এখন এই লাশ তুই কোথায় রাখবি? আমি কিছু জানি না। এই লাশ তাড়াতাড়ি কোথাও রাখতে হবে, কেউ দেখে ফেললে অনেক বড় সমস্যা হয়ে যাবে। গ্রামের কেউ রিনাকে খুঁজলে আমি বলে দিব তাকেও কে জানি ডেকেছিল রাতে, তখন সে বের হয়ে গেছে, তো আর ফিরে আসেনি। জমিদার বাড়ির পেছনে একটা পচা পুকুর আছে জামাল ভাই, ওইটার কাদায় কখনো কেউ নামে না। ওইখানে পুইতায়া রাখলে কেউ কোনোদিন টেরও পাইব না। ঠিক আছে, নে নে লাশটা তোল। না, তুমি আমার মাকে মেরে ফেলতে পারো না। মা নিশ্চয়ই আসবে আমাকে বাঁচাতে। তুমি একটা রাক্ষস, তুমি একটা পচা। জামাল ভাই, ছেলে তো বড্ড চিল্লাইতাছে, আমি ঘুমের ওষুধটা খাওয়াইয়া দিই। হ্যাঁ হ্যাঁ দে, ডাক্তারবাবু না আসা পর্যন্ত ঘুমের ওষুধ খাওয়াইয়া চুপ করাইয়া রাখ। এত চিল্লাইলে আশেপাশের মানুষ শুনলে আমরা ধরা পড়িয়া যাব। আজকের এই কাজটি শেষ হইলে গ্রাম ছাইরা আমরা চইলা যাইব শহরে, যাইয়া বিলাসিতা জীবন উপভোগ করব। জামাল ভাই, কেমন জানি গন্ধ আইতাছে। কেমন গন্ধ রে, তুই কি পাগল হয়ে গেছিস? তাড়াতাড়ি ওষুধটা দে। না জামাল, ওই ঠিকই কইতাছে, কেমন যেন পচা গন্ধ বাইরইছে, আইসটা পচা গন্ধ, শ্যাওলার গন্ধ। এ ঘরের মধ্যে গন্ধ আইলো কেমনি? ওখানে কে? কাকা, তুমি হারিকেন নিয়ে দেখো তো দরজায় কে। ওরে বাবা, এখানে কে হাইটটা আইতাছে? জামাল ভাই, কাকা তো মরে গেছে। এটা কি ভূত? ভূত, পালাও পালাও। কাকা, জসিম, জাজামাল, আমার ভীষণ ঠান্ডা লাগছে, ওই মাটির ভিতরে শ্বাস নিতে কষ্ট হচ্ছে রে। তুই আমাকে ওইখানে কেন ফেলে এলি? মা, তুমি এসেছো আমাকে বাঁচাতে? আমার রশিটি খুলে দাও মা, আমাকে বাঁচাও মা। তুই চিন্তা করিস না মানিক আমার, তোর মা তোর গায়ে একটা ফুলের টোকাও পড়তে দিবে না। রিনা, রিনা তুই ফিরে এসেছিস, আমাকে ছেড়ে দে, আমি ভুল হয়ে গেছে আমার, মাফ করে দাও, আমাকে মেরো না, আমি তোর স্বামী। স্বামী? তুই মানুষ নস, তুই একটা রাক্ষস। তুই টাকার লোভে এতটা অন্ধ হয়ে গেছিস যে বউকে মেরে ফেলে লাশ গুম করে দিলি, আবার নিজের ছেলেকেও নিয়ে এসেছিস এই টেবিলে। ও তো আমার ছেলে না, ও তো একটা অনাথ যাকে তুই তুলে নিয়ে এসেছিস। আমি এই কাজ করব না, আমি ওকে বেঁচে দিব না। তুই আমাকে বাঁচতে দে রিনা, আমি মরতে চাই না। আমাকে তুমি মেরে ফেলেছিস, তোকে আমি মেরে ফেলবো না, তোকে না মেরেই মৃত্যুর যন্ত্রণা দেব। কতটা লোভী হয়ে গেছিস যে ভূতের নাম করে গ্রামের বাচ্চাদের বেচে দিতি। ছোট্ট রিফাত, শামসুবাইয়ের ভাতিজা, তাদের যখন টুকরো টুকরো করছিস তখন তোর একটুও হাত কাঁপেনি। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, এর শাস্তি আমি তোকে তিলে তিলে দিব। তুই চিন্তা করিস না বাবা, তোর মা তোর সাথে সব সময় থাকবে। ভালো থাকিস বাবা। এরপর জয় ওই জমিদার বাড়ি থেকে বেরিয়ে এসে গ্রামবাসীদের সব কথা খুলে বলে। তখন গ্রামবাসী পুলিশ এনে তাদের ধরিয়ে দেয় এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়ার অনুরোধ জানান পুলিশকে। ওরে আমার সোনা মানিক রে, রাইতেই রাক্ষসগুলো তোকে তুলে নিয়ে গিয়েছিল, তোমার আয়সা তোরে বাঁচাইছিল। তুই চিন্তা করিস না বাবা, আজ থেকে তুই আমার সাথে থাকবি, তোর আর কোনো ভয় নেই। তাহলে এই জামাল রিফাত আর আমার ভাইপোটারে তুলে নিয়ে এসে বিক্রি করে দিছে। আর যদি রিনা আপা না থাকতো, তাইলে আমরা হয়তো কখনোই এই রাক্ষসগুলার রহস্য জানতে পারতাম না। আজ বুঝলাম এই বাস্তব জীবনের বাইরেও যে আলাদা একটা জীবন আছে, সেটা আজ জানতে পারলাম। মাতৃত্বের ভালোবাসা কতটা ভয়ঙ্কর, নিজের সন্তানকে বাঁচাতে রিনা আপা মৃত্যুর পরেও উঠে এসেছে। তারপর থেকে আর কখনো কেউ এরকম কাজ করার সাহস পায়নি। এটা থেকেই এই শিক্ষাই পাওয়া যায় যে এত লোভ থাকা ভালো না। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। এই লোভ মানুষকে একদিন মৃত্যুর মুখে ঠেলে দেয়। তাই লোভ না করে অল্পতেই সন্তুষ্ট থাকা ভালো। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।